আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সকলকে শীতের সকালের শুভেচ্ছা। আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে শুনছো আশা করি সকলেই নিরাপদে আছো, মহামারী থেকে নিরাপদে আছো এবং সকলে ভালো আছো। তো প্রতি শনিবারের ন্যায় আজকে আবারও হাজির হয়েছি তোমাদের সামনে ফেসবুক লাইভ ক্লাস নিয়ে। এই ফেসবুক লাইভ ক্লাসে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। কৃতজ্ঞতা স্বীকার করতেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি, বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, এটুআই এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সর্বোপরি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষের প্রতি। বরাবরের ন্যায় বা প্রতি শনিবারের ন্যায় আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওয়ার্কশপ সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট, যার বিষয়কোড হচ্ছে 67121 এবং শিক্ষার্থীবৃন্দ হচ্ছে দ্বিতীয় পর্ব পাওয়ার টেকনোলজি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে বা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। এটি হচ্ছে আমাদের রিভিউ ক্লাস। তোমরা জেনে থাকবে আমরা দীর্ঘদিন যাবৎ এই রিভিউ ক্লাস নিয়ে থাকতেছি। তো এই রিভিউ ক্লাসের অংশ হিসেবে পুনরায় আমরা দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায় সম্বন্ধে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের ন্যায় উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মানিক মিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর পাওয়ার, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা পাঠ শেষে যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেগুলো হচ্ছে দুর্ঘটনা বলতে কি বুঝি সেই বিষয়ে আমরা জানতে পারবো। দুর্ঘটনার প্রকারভেদ সম্বন্ধে আমরা আলোচনা করব। দুর্ঘটনার ব্যয় কি এবং ব্যয় নির্ধারণের বিভিন্ন পদ্ধতি সমূহ নিয়ে আমরা আলোচনা করব এবং দুর্ঘটনা প্রতিরোধের উপায় ও প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করব। নিরাপত্তা প্রশিক্ষণ কি সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব এবং সর্বোপরি আমরা জানব নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির উপায়সমূহ কি কি। তো শুরুতে আমরা জেনে নিই দুর্ঘটনা কি। আমরা জানি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাই হচ্ছে কি দুর্ঘটনা। অর্থাৎ দুর্ঘটনা হলো একটি অপরিকল্পিত, অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত ঘটনা যা কর্মের স্বাভাবিক গতি দ্বারা বাধাগ্রস্ত করে এবং উন্নয়নকে করে ব্যাহত ও বিপর্যস্ত। অর্থাৎ কোনো অনিরাপদ কার্য বা অনিরাপদ অবস্থা কিংবা উভয়ের কারণে উদ্ভূত এমন একটি অপরিকল্পিত ও অপ্রত্যাশিত ঘটনা যাতে কোনো ব্যক্তি আহত বা নিহত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে এবং সম্পদেরও কি সাথে সাথে ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এমন ঘটনাকেই আমরা কি দুর্ঘটনা বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি। গ্রাইন্ডিং মেশিন দিয়ে কি একজন শ্রমিক কাজ করতেছে। তো এই গ্রাইন্ডিং মেশিনে কাজ করার সময় তার যে যথাযথ নিরাপত্তা বিধিসমূহ মেনে চলা উচিত ছিল সেগুলো যদি সে কি মেনে না চলে তাহলে কি হবে, এই গ্রাইন্ডিং ডিস্ক দ্বারা কি তার কি হাতের ক্ষতি হতে পারে। এটা হচ্ছে কি তার জন্য একটা দুর্ঘটনা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো যে দুর্ঘটনা বিভিন্ন প্রকারভেদ সমূহ। দুর্ঘটনা সংঘটনের উপায় বা মাধ্যমে এবং ক্ষয়ক্ষতির আলোকে দুর্ঘটনাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সংগঠনকৃত দুর্ঘটনা বা সাধারণ দুর্ঘটনা, অন্যটি হচ্ছে ক্ষয়ক্ষতিজনিত দুর্ঘটনা। এই সংগঠনজনিত দুর্ঘটনাকে সংগঠনের উপায় বা মাধ্যমের আলোকে আবার বিভিন্ন শ্রেণীতে কি ভাগ করা হয়ে থাকে। যেমন যানবাহনজনিত দুর্ঘটনা, যানবাহন থেকে যেসব দুর্ঘটনা সংঘটিত হয় সেগুলো হচ্ছে কি যানবাহনজনিত দুর্ঘটনা। এবং আরোহী বা যাত্রী সাধারণ থেকেও কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তারপর হচ্ছে যান্ত্রিক দুর্ঘটনা, যন্ত্রের অচল অবস্থার কারণে, যান্ত্রিক ক্ষয়ক্ষতির কারণে যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে সেটা হচ্ছে কি যান্ত্রিক দুর্ঘটনা। এবং কি অযান্ত্রিক যন্ত্র ছাড়াও কি বিভিন্ন মাধ্যমে কি দুর্ঘটনা সংঘটিত হতে পারে সেটা হচ্ছে কি অযান্ত্রিক দুর্ঘটনা। তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্ঘটনা, পতনজনিত অর্থাৎ কি পড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে, ঘূর্ণায়মান যন্ত্রপাতি হতে দুর্ঘটনা ঘটতে পারে, মালামাল অনিরাপদ সংরক্ষণজনিত কারণে একটি দুর্ঘটনা ঘটতে পারে, উত্তোলনে শারীরিক বিপর্যয়জনিত দুর্ঘটনা,
তাপ হাওয়া অথবা কি জ্বলছে যাওয়া জনিত দুর্ঘটনা, তারপর হচ্ছে রাসায়নিক দহনজনিত কারণেও কি দুর্ঘটনা ঘটে থাকতে পারে এবং অগ্নি বিস্ফোরণজনিত কারণেও কি দুর্ঘটনা ঘটে থাকে। তারপর আরো বিভিন্ন প্রকার দুর্ঘটনা আছে, যেমন কি সুচালু অমসৃণ তল হতে দুর্ঘটনা ঘটতে পারে, তড়িতাহিত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে, অর্থাৎ কি শর্ট সার্কিট হয়ে কি দুর্ঘটনা ঘটতে পারে। তারপর হচ্ছে উড়ন্ত ক্ষুদ্র বস্তু থেকে দুর্ঘটনা। তো উড়ন্ত ক্ষুদ্র বস্তু দেখে আমরা বিভিন্ন সময় কি আমাদের চোখে এসে পড়লে কি তখন আমরা কি সাময়িক সময়ের জন্য কি চোখে কিছু দেখতে পাই না বা চোখে কি ব্যাঘাত ঘটে, এটাই হচ্ছে কি উড়ন্ত বস্তু হতে সৃষ্ট দুর্ঘটনা। তারপর হচ্ছে এব্রিতব্র বস্তু হতে কি দুর্ঘটনা উৎপত্তি হতে পারে, অসচেতনতা জনিত দুর্ঘটনা। প্রত্যেকটা দুর্ঘটনার কি একটা কারণ থাকে। তো অধিকাংশ কি কারণগুলো কি আমাদের অসচেতনতা, অসচেতনতার কারণে কি অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে। আমরা যদি সঠিক জায়গায় সঠিক নিয়ম মেনে কাজ না করি তাহলে কি সেই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার কি সম্ভাবনা থেকে যায়। এটাই হচ্ছে কি অসচেতনতাজনিত দুর্ঘটনা। তারপর ক্ষয়ক্ষতিজনিত দুর্ঘটনা আবার কি ৪ প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে কর্ম অক্ষম আঘাতজনিত দুর্ঘটনা, সামান্য আঘাতজনিত দুর্ঘটনা, মালামালের ক্ষয়ক্ষতিজনিত দুর্ঘটনা, আহত সন্নিহত দুর্ঘটনা। আমরা যেকোনো এক প্রকার দুর্ঘটনার কি বর্ণনা দেব বা একটা দুর্ঘটনা সম্বন্ধে কি আমরা বিস্তারিত আলোচনা করব। যেকোনো দুর্ঘটনায় অকল্পনীয় ক্ষতি বয়ে আনে। এতে জানমাল অথবা কি উভয়ের কি ক্ষতি হতে পারে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। নিম্নে আমরা অগ্নি দুর্ঘটনার সম্বন্ধে আলোচনা করব। অগ্নি দুর্ঘটনার কারণ এবং কি তার দ্বারা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্বন্ধে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি বা প্রত্যেকেই বিভিন্ন নিউজে দেখে থাকি কয়দিন পর পর বিভিন্ন শিল্প কারখানায় কি অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়। তার পিছনে কি বিভিন্ন কারণ থাকতে পারে। এই অগ্নি দুর্ঘটনার কারণে এই শ্রমশিল্পে বা শিল্প কারখানায় বিশদ ক্ষতি হয়ে থাকে। যখন অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয় তখন কি যান মাল উভয়ের কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। শিল্প কারখানায় বিভিন্ন ধরনের শিল্প দুর্ঘটনার মধ্যে অগ্নি দুর্ঘটনা কি হলো অন্যতম শিল্প দুর্ঘটনা। অগ্নি দুর্ঘটনার মূল ভিত্তি হলো কি দাহ্য বস্তু, অক্সিজেন, তাপ। আমরা জানি কি আগুন জ্বলতে তিনটা জিনিস আমার তিনটি উপাদান অত্যাবশ্যকীয়। একটি হচ্ছে দাহ্য বস্তু, তারপর হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে কি পরিমিত তাপ। এই তিনটা বস্তু যখন কি একত্রিত হয় তখনই কি অগ্নি সূত্রপাত হয়ে থাকে এবং এদের মধ্যকার অবিচ্ছিন্ন বিক্রিয়া যখন চলতে থাকে তখন কি অগ্নিকাণ্ড কি সংঘটিত হয়ে থাকে। উল্লিখিত উপাদানসমূহ যে কোনোভাবে একত্রিত হলে তা থেকে অগ্নি দুর্ঘটনা ঘটবে। এই অগ্নি দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। এই অগ্নি দুর্ঘটনা কি কি কারণে ঘটে থাকে। একটা হচ্ছে কি রাসায়নিক দ্রব্যাদি ও বিস্ফোরক দ্রব্যের নিকটবর্তী স্থানে স্থাপিত বৈদ্যুতিক যন্ত্রপাতি ও এ সমস্ত যন্ত্রপাতির নিয়ন্ত্রণ ব্যবস্থা মধ্যে থেকে স্পার্ক অর্থাৎ কি অগ্নি স্ফুলিঙ্গের ফলে কি এই অগ্নি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমরা একটা অগ্নি দুর্ঘটনার চিত্র দেখতে পাচ্ছি। একটি কারখানা বা একটি ওয়ার্কশপে কি বিশদ আকারে একটি অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই অবস্থায় কি আমাদের সাধারণ শ্রমিক কর্মচারীদের পক্ষে কি এই অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয়। তাই আমরা দেখতে পাচ্ছি কি ফায়ার সার্ভিস বা ফায়ার ব্রিগেডের সদস্যগণ এই অগ্নি দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা নিচ্ছেন। তারা চেষ্টা করে যাচ্ছেন কি অগ্নি দুর্ঘটনার কারণে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসে সেই ব্যবস্থা করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এইসব বিভিন্ন কারণে কি আমাদের এরকম কি অগ্নি দুর্ঘটনা সংঘটিত হতে পারে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কি বন্ধুরা সবাই জানি আমরা বৈদ্যুতিক শর্ট সার্কিট। এই বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে কি বিভিন্ন সময় কি বিভিন্ন শিল্প কারখানায় কি বা বাসাবাড়িতে, মার্কেটে
বিভিন্ন জায়গায় কি অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে। আমেরিকার দ্য ন্যাশনাল সেফটি কাউন্সিলের মতে কর্মশালায় সংঘটিত কোনো ঘটনা বা দ্রুত সংঘটিত ঘটনাসমূহ যা নিরাপত্তাহীন কাজ এবং নিরাপত্তাহীন অবস্থা থেকে সৃষ্টি হয় এবং অপ্রত্যাশিতভাবে ব্যক্তি বা কর্মীকে আহত করে তাই দুর্ঘটনা। এর দুর্ঘটনা কি 5টি ধারাবাহিক স্তর পাওয়া যায়। বিভিন্ন কারণে কি দুর্ঘটনা ঘটে থাকে। কর্মীর পারিবারিক ও সামাজিক পরিবেশগত কারণে দুর্ঘটনা ঘটতে পারে। কর্মী ব্যক্তিগত ত্রুটি থাকার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। বিপজ্জনক কর্ম বা যান্ত্রিক বা ভৌত ত্রুটির কারণে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে দুর্ঘটনা সংঘটিত হয়। আমরা যে জিনিসটা বললাম যে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো কি এই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকে এবং আহত হওয়া ব্যক্তি থেকে কি দুর্ঘটনা ছড়াতে পারে। আমরা এখন আলোচনা করব দুর্ঘটনা ব্যয়সমূহ নিয়ে। যে একটি দুর্ঘটনা যখন সংঘটিত হয় তখন কি এর দ্বারা কি বিভিন্ন ধরনের কি ক্ষতি হয়ে থাকে। এই ক্ষতি কি পরিমাণ তা ব্যয় নির্ধারণ করলে আমরা বুঝতে পারবো এবং এই ব্যয় নির্ধারণের জন্য কি আমাদের বিভিন্ন জিনিস কি খেয়াল রাখতে হবে, বিভিন্ন জিনিসকে কি সমীক্ষায় নিয়ে আসতে হবে। তাহলে কি আমরা ক্ষতির সঠিক ব্যয় নির্ধারণ করতে পারবো একটি দুর্ঘটনা যখন সংঘটিত হয়ে থাকে। এই দুর্ঘটনার জন্য ব্যয় বলতে এর সাথে জড়িত সকল প্রকার ব্যয় চলে আসবে। যেমন কি প্রত্যক্ষ ব্যয় থাকতে পারে, পরোক্ষ ব্যয় থাকতে পারে, যেমন কি যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হতে পারে, জানমাল ক্ষতিগ্রস্ত হতে পারে, সময়ের অপচয় হতে পারে। এরকম যে বিভিন্ন কারণ আছে এই সবগুলো কারণকে আমরা দুর্ঘটনা ব্যয়ের মধ্যে কি নিয়ে আসবো। তাহলে কি আমরা প্রকৃত ব্যয় কি নির্ধারণ করতে সক্ষম হব। নিম্নে দুর্ঘটনার ব্যয় নিরূপণের একটি তালিকা প্রদত্ত হলো। মোট প্রত্যক্ষ ব্যয় থাকবে একটা। প্রত্যক্ষ ব্যয় বলতে কি যেটা কি সরাসরি ক্ষতি হয়েছে, মানে যে ক্ষতিগুলো কি সরাসরি হয়েছে। তো সেই ক্ষতিগুলোর মধ্যে অন্যতম ক্ষতি হচ্ছে দুর্ঘটনার জন্য অঙ্গহানি, জীবনহানির ক্ষতিপূরণ। এগুলো হচ্ছে কি প্রত্যক্ষ ব্যয়ের কি মূল উপাদান। তো আমরা একটা হিসাব করার জন্য আনুমানিক একটা কি টাকা আমরা ধরে নিই যে এই অঙ্গহানির জন্য বা এই জীবনহানির জন্য কি এত টাকা খরচ হয়েছে। তো আমরা এখানে দুর্ঘটনার জন্য অঙ্গহানি, জীবনহানি ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যয় ধরে নিলাম 1000 টাকা। তারপর হচ্ছে যাদের অঙ্গহানি হয়েছে, তারপর জীবনহানি যাদের হয়েছে তাদের কারণে কি একটা ক্ষতি হয়েছে এবং যারা বেঁচে আছে বিভিন্ন সমস্যা নিয়ে তাদের একটা কি চিকিৎসার প্রয়োজন আছে, সেই চিকিৎসার ব্যয় ধরে নিলাম আমরা কি 500 টাকা। তাহলে কি মোট প্রত্যক্ষ ব্যয় কত হলো 1000 যোগ 500 1500। তারপর আছে পরোক্ষ ব্যয়। এই পরোক্ষ ব্যয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি সময় অপচয়জনিত ব্যয়, যে সময়ের অপচয়ের কারণে কি যে ব্যয়গুলো হয় সেগুলো হচ্ছে কি সময় অপচয়জনিত ব্যয়। এই সময় অপচয়জনিত ব্যয়ের মধ্যে কি যে ব্যয়গুলো চলে আসবে সেগুলো হচ্ছে কি আহত কর্মচারী বাবদ কি ব্যয়। আমরা ধরে নিলাম 500 টাকা। প্রাথমিক চিকিৎসা ব্যয় ধরে নিলাম 300 টাকা। তারপর সহযোগী কর্মচারী অর্থাৎ প্রত্যেকজন দক্ষ কর্মচারীর সাথে তাদের কি সহযোগী কর্মচারী কাজ করে থাকে। তাহলে কি যখন দক্ষ শ্রমিকের কোনো অসুবিধা হয়, সে কোনো দুর্ঘটনায় সম্মুখীন হয়, তাহলে কি তার যে সহযোগী তারও কি কর্মের ক্ষতি হয়ে থাকে। তাহলে সহযোগী কর্মচারীর একটা কি ক্ষতির পরিমাণ আমরা ধরে নিলাম সেটা হচ্ছে কি 200 টাকা। অর্থাৎ মোট সময়ের অপচয়জনিত ব্যয় হচ্ছে কি 1000 টাকা। তারপর হচ্ছে পরোক্ষ ব্যয়ের মধ্যে আমরা বলছিলাম কি দুইটা ব্যয়, একটা হচ্ছে কি উৎপাদনজনিত ব্যয়, একটা হচ্ছে কি উৎপাদন ক্ষতিজনিত ব্যয়। তাহলে কি যখন একটি দুর্ঘটনা সংঘটিত হবে তখন উৎপাদন অবশ্যই কি ব্যাঘাত ঘটবে, উৎপাদন হ্রাস পাবে। তাহলে কি উৎপাদনজনিত একটা ব্যয় হবে না, একটা উৎপাদনজনিত একটা ব্যয় হবে। তো এই উৎপাদন হ্রাসজনিত ব্যয় আমরা ধরে নিলাম 5000 টাকা। মালামাল নষ্টজনিত ব্যয় ধরে নিলাম 2000 টাকা। যন্ত্রপাতি নষ্টজনিত ব্যয় ধরে নিলাম কি 1000 টাকা। তাহলে কি আমরা উৎপাদন ক্ষতিজনিত মোট ব্যয় কি পেয়ে যাব। অর্থাৎ উৎপাদন ক্ষতিজনিত মোট ব্যয় হচ্ছে কি 8000 টাকা। তাহলে কি মোট পরোক্ষ ব্যয়
দুইটা দেখে নিছি আমরা। তো মোট পরোক্ষ ব্যয় কত হলো? মোট পরোক্ষ ব্যয় হলো এই ৮,০০০ টাকা, আর পূর্বের ছিল কি ১,০০০ টাকা। তাহলে কি মোট পরোক্ষ ব্যয় হচ্ছে কি ৯,০০০ টাকা। সুতরাং শিল্প কারখানায় কি মোট দুর্ঘটনা ব্যয় কি হবে? মোট প্রত্যক্ষ ব্যয় যোগ মোট পরোক্ষ ব্যয়। তো মোট প্রত্যক্ষ ব্যয় কত হয়েছিল আমাদের? ১৫০০ টাকা। আর মোট পরোক্ষ ব্যয় হয়েছে কি ৯,০০০ টাকা। তাহলে কি আমাদের শিল্প কারখানায় দুর্ঘটনাজনিত এই কারণে আমাদের মোট ব্যয় হয়েছে ১০,৫০০ টাকা। এটা আপনাকে একটা মন গড়া একটা এস্টিমেট তৈরি করলাম। তো শিল্প কারখানায় যখন কি অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়, তখন কি অনেক বৃহৎ ক্ষতি হয়ে থাকে এবং অনেক বৃহৎ পরিমাণ টাকা কি লোকসান হয়ে থাকে। আমরা এটা বোঝানোর জন্য একটা সামান্য পরিমাণ টাকা ধরে নিয়েছি। তারপর আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুর্ঘটনার প্রতিরোধের প্রয়োজনীয়তা। আসলে দুর্ঘটনার প্রতিরোধ আমরা কেন করব? এই দুর্ঘটনা প্রতিরোধ করলে আমাদের কি সুবিধা হবে? ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় সকল স্তরেই দুর্ঘটনা প্রতিরোধের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দুর্ঘটনা হলো দুর্বিষহ ঘটনা যার কারণে কি জনজীবনে কি সহসা নেমে আসে চরম দুঃখ কষ্ট এবং সীমাহীন ভোগান্তি। সীমাহীন ভোগান্তি আমরা কেন বলবো? যখন কোনো ব্যক্তি কোনো দুর্ঘটনায় অঙ্গহানি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে যখন সে অঙ্গহানি হয়, এই অঙ্গহানি জীবন যখন সে সারভাইভ করে, তখন সে কি সীমাহীন ভোগান্তির মধ্যে পড়ে। বিভিন্ন সময় কি বিভিন্ন সমস্যার মধ্যে সে পতিত হয়। সে কি স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। এই জন্যই আমরা বলবো কি সীমাহীন ভোগান্তির মধ্যে পড়ে যায় যখন সেই দুর্ঘটনার সম্মুখীন হয়। অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত হলেও প্রায় সব ধরনের দুর্ঘটনাই বয়ে আনে ক্ষতিকর পরিণতি। দুর্ঘটনায় চলমান এই পৃথিবীর গতি না থামলেও জীবনের গতি কি অনেক সময় থেমে যায়। যখন কোনো ব্যক্তি অঙ্গহানি হয় বা মারা যায়, তার জীবনের গতি কি অবশ্যই কি থেমে যায়। নিমিষেই ধ্বংস হয় মূল্যবান জাতীয় সম্পদ, সেই সাথে মৃত্যুর হিমশীতল চাদরে আচ্ছাদিত হয় অগণিত সম্ভাবনাময় জীবন। এমত অবস্থায় স্থান, কাল এবং পাত্রভেদে সব মানুষের একই দাবি, রুখে দেয়া হোক দুর্ঘটনাকে। আমাদের প্রচেষ্টায় আমরা কি রুখতে পারি এই দুর্ঘটনাকে? নিরাপদ করে গড়ে উঠুক আবাসস্থল, কর্মস্থল তথা ধরণী। তাই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি রোধে এবং কি যানবাহনের নিরাপত্তা বিধানের জন্য কার্যকরী দুর্ঘটনা প্রতি ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা কি অপরিসীম। আমরা সবাই জানি প্রিভেন্টিং ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ আরোগ্য লাভের চেয়ে প্রতিরোধই শ্রেয়। যদি আমরা কি প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে কি আমাদের আরোগ্য লাভের প্রয়োজন নেই। কারণ যখন আমি দুর্ঘটনাকে প্রতিরোধ করতে পারবো, তখন আমি কি আলটিমেটলি কি দুর্ঘটনার সম্মুখীন আমি হব না। তারপর আমরা আজকে আরো যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিরাপত্তা প্রশিক্ষণ কি। নিরাপত্তা বিষয়ে যখন কি বিভিন্ন সভা, সেমিনার, বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে শ্রমিক কর্মচারীদেরকে কিছু শেখানো হয়, সেটাই হচ্ছে কি প্রশিক্ষণ। প্রশিক্ষণ যখন প্রতিষ্ঠানে নিরাপত্তামূলক ব্যবস্থার দক্ষতা উন্নয়নে এবং কিভাবে দুর্ঘটনা এড়িয়ে সুষ্ঠুভাবে উৎপাদন প্রক্রিয়া বজায় রাখা যায় ও যানবাহনের ক্ষয়ক্ষতি রোধ করা যায় সেই সম্পর্কে জ্ঞান দান, দক্ষতা উন্নয়ন ও কলাকৌশল রপ্ত সম্পর্কিত হয়, তখন তাকে কি নিরাপত্তা প্রশিক্ষণ বলা হয়। যেমন আমরা যখন কাজ করতে যাই ওয়ার্কশপে, যখন কোনো শ্রমিক কর্মচারী কাজ করতে যায়, তখন তাদেরকে একটা শিক্ষা দেওয়া হয় প্রথমে, যে সেফটি ফার্স্ট, সেফটি মিডল, সেফটি লাস্ট। অর্থাৎ কাজের শুরুতে, কাজের মাঝখানে, কাজের শেষে সবসময় কি সেফটি মেনটেন করতে হবে। সেফটি হচ্ছে কি প্রধান, আগে নিজে সেফটি থাকবো, নিজে সচেতন থাকবো, নিজে ভালো থাকবো, তারপর হচ্ছে আমি কাজ করব। তো এই যে সেফটি সম্বন্ধে একজন শ্রমিক কর্মচারীকে শেখানো হয়, সেটাই হচ্ছে কি প্রশিক্ষণ। তো এই নিরাপত্তা প্রশিক্ষণ সম্বন্ধে আমরা ধারণা নিলাম। একটা হচ্ছে কি নিরাপত্তা সচেতনতা। নিরাপত্তা প্রশিক্ষণ যখন আমি দিব একজন শ্রমিক কর্মচারীকে, সে সেই বিষয়ে কি দক্ষ হবে, সে বিষয়ে কি জানবে। এখন তার মধ্যে যদি সচেতনতা না থাকে, তাহলে কি সেই জিনিসটা সে পালন করবে না। তাকে যে জিনিসটা শেখানো হয়েছে সেই জিনিসটা সে কি মেনে চলবে না। এজন্য কি নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন প্রকার দুর্যোগ, দুর্ঘটনা এবং দুর্যোগের ঝুঁকি সম্পর্কে শ্রমিকদের অবহিত করা, বিভিন্ন নিয়ামক বা দুর্যোগের জন্য যা দায়ী বা যেসব কারণে দুর্যোগ
দুর্ঘটনা ঘটতে পারে এবং কি এককভাবে বা সমন্বিতভাবে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে এইসব বিষয়ে শ্রমিকদের মধ্যে প্রাথমিক ধারণা প্রদান করাই হচ্ছে কি সচেতনতা। যেমন বিভিন্ন বিষয়ে আমরা সচেতন করতে পারি যে একটি কারখানায় যখন শ্রমিক কর্মচারী কাজ করে প্রত্যেকটা মেশিনের জন্য একটা নিজস্ব নিরাপত্তা বিধি আছে। তারপর কোন রাস্তা দিয়ে সে চলাচল করবে, কোনটা ফায়ার এক্সটিংগুইশার এইসব জিনিস তাকে কি শেখাতে হবে এবং এইসব জিনিসের উপকারিতা কি সেসব জিনিস তাদেরকে ধারণা দিতে হবে। এইসব জিনিস ব্যবহার করলে কি লাভ পাবে সেসব জিনিস সম্বন্ধে তাকে ধারণা দিতে হবে এবং জিনিসের ব্যবহার বিধি তাকে জানাতে হবে। তারপর হচ্ছে ফায়ার হ্যাজার্ড কি? যে অবস্থা বা যেসব কারণে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হতে পারে সেগুলোই হচ্ছে কি ফায়ার হ্যাজার্ড। বিভিন্ন জিনিস থেকে অগ্নি দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। যেমন কি পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হতে পারে, গ্যাসীয় জাতীয় পদার্থ থেকে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হতে পারে, কঠিন কোনো পদার্থ থেকে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হতে পারে। তারপর হচ্ছে ধূমপায়ী ব্যক্তির নিকট থেকে অগ্নি দুর্ঘটনা সংঘটিত হতে পারে। তো এইসব বিভিন্ন কারণে কি অগ্নি দুর্ঘটনা কি সংঘটিত হতে পারে। তারপর হচ্ছে নিরাপত্তা, সচেতনতা ও প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। যেকোনো শিল্প কারখানা বা নির্মাণ শিল্পে দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদে কার্য সম্পাদন এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা ত্বরিত নিয়ন্ত্রণ করার পদ্ধতিগত বা বাস্তবধর্মী নিয়মাবলী সম্পর্কে সম্যক জ্ঞানদানের মাধ্যমে শ্রমিক ও কর্মীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়াকে নিরাপত্তা প্রশিক্ষণ বলা হয়। আমরা কি পড়েছি? নিরাপত্তা সচেতনতা কি তা পড়েছি, নিরাপত্তা প্রশিক্ষণ কি তা পড়েছি। এই নিরাপত্তা সম্বন্ধে যখন বিভিন্ন শ্রমিক কর্মচারীকে বিভিন্নভাবে কি শেখানো হয় সেটাই হচ্ছে কি নিরাপত্তা প্রশিক্ষণ। নিরাপত্তা প্রশিক্ষণকে প্রতিষ্ঠানের রক্ষা কবচ বলা হয়ে থাকে। কারণ এই প্রশিক্ষণের মাধ্যমে কি একজন কর্মী তার কর্মের খুঁটিনাটি দিকগুলো কি জানতে পারে এবং সেই সম্পর্কে কি বুঝে কাজ করতে পারে। নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির বিভিন্ন উপায়সমূহ রয়েছে। সেইসব উপায়গুলোর মধ্যে অন্যতম উপায় হচ্ছে প্রথমে সংশ্লিষ্ট কারখানা বা ওয়ার্কশপে নিরাপত্তা কৌশল সম্পর্কে কি নিজে অবগত হতে হবে। তার প্রয়োজনীয় নিরাপদ পোশাক, জুতা, হ্যান্ড গ্লোভস, সেফটি গ্লাস ইত্যাদি কি পরিধান করতে হবে। যথাযথ মেশিন ও যন্ত্রপাতির ব্যবহার জানতে হবে। মেঝে লুব্রিকেটিং অয়েল, গ্রিজ, চিপস, ধাতুর টুকরা ইত্যাদিকে আবর্জনামুক্ত রাখতে হবে। কর্মসূচি অনুযায়ী ধারাবাহিক কাজ করতে হবে অর্থাৎ পরিকল্পনা মাফিক কি কাজ করতে হবে। ঘূর্ণায়মান ও চলমান যন্ত্র থেকে নিরাপদ দূরত্ব থেকে কাজ সম্পাদন করতে হবে। এইসব বিধিসমূহ যদি আমরা কি সঠিকভাবে মেনে চলি তাহলে কি দুর্ঘটনা অনেকাংশে কি হ্রাস পাবে। তারপর ঝুঁকিপূর্ণ কাজে মেশিনের গার্ড যথাযথ স্থানে আছে কিনা সে ব্যাপারে কি নিশ্চিত হয়ে যদি কাজ করা যায় তাহলে কি সেই মেশিন থেকে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কি কমে আসবে। ট্রাই, চেইন, হাতঘড়ি, আংটি ইত্যাদি পরিধান থেকে কি বিরত থেকে তারপর মেশিনের মধ্যে কাজ করতে হবে। নিয়মিতভাবে নিরাপত্তা প্রশিক্ষণ বিষয়ক সভা সেমিনারে অংশগ্রহণ করতে হবে। মাঝে মধ্যে নিরাপত্তা বিষয়ক কর্মশালার ব্যবস্থা করতে হবে। দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাকে এবং ফায়ার সার্ভিস বা ফায়ার ব্রিগেডকে অবহিত করতে হবে। যথাযথ কার্যপদ্ধতি অনুসরণ করে নিরাপত্তা বিধিসমূহ পালন করে তারপর কি কার্য সম্পাদন করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাজ শুরু করতে হবে। বিভিন্ন উপায়ে আমরা এই নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করতে পারি শ্রমিক কর্মচারীদের মধ্যে। তার মধ্যে অন্যতম উপায় হচ্ছে পোস্টারিং। কারখানার বিভিন্ন স্থানে কি আমি পোস্টারিং ব্যবহার করে পোস্টারিং এর মধ্যে বিভিন্ন নিরাপত্তা বিধিসমূহ যদি আমি লিখে দেই তাহলে কি তাদের চোখে পড়বে এবং চোখে পড়ার সাথে সাথে তারা কি সেই জিনিসগুলো পড়বে। যখন তারা জিনিসগুলো পড়বে তখন তারা কি বুঝতে পারবে যে এই জিনিসটা কি এই জন্য লাগানো হয়েছে, তাহলে কি এই নিরাপত্তা বিধিসমূহকে আমার মেনে চলা উচিত।
কথায় বলে প্রচারের প্রসার। কথাটি তাত্ত্বিক মনে হলেও প্রকৃতপক্ষে যেকোনো বিষয়ে প্রচারের মাধ্যমে সর্বাধিক সাফল্য অর্জিত হয়। বর্তমান যুগে বিপণন সহ নানাবিধ প্রয়োজনে প্রচার মাধ্যমের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। আর তাই বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের পণ্য বিপণনের জন্য প্রচুর অর্থ ব্যয় করেও এই প্রচারের ব্যবস্থা করতে হয়। বিভিন্ন উপায়ে আমি এর প্রচারের মাধ্যমে আমি কর্মীদের শ্রমিক নিরাপত্তা বা নিরাপত্তা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে পারি। এরকম যদি আমি বিভিন্ন পোস্টার বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখি তাহলে সেগুলো সে পড়ে এর থেকে সে শিক্ষা নিতে পারবে। যেমন আমরা জানি যে 10টা রুলস আছে সেফটি বা একটি নিরাপদ কার্য পরিবেশে কাজ করার জন্য 10টা সেফটি রুলস যদি আমি মেনে চলি তাহলে এই বিভিন্ন দুর্ঘটনা থেকে আমি বেঁচে থাকতে পারি। যেরকম ইউ আর রেসপন্সিবল ফর ওন সেফটি, মানে আমি আমার নিজের সেফটির জন্য আমি নিজেই দায়ী। এই জিনিসটা আমার মাথায় থাকতে হবে। তারপর হচ্ছে সকল দুর্ঘটনা প্রতিরোধযোগ্য। আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দুর্ঘটনা ঘটে থাকে। তাহলে যদি আমরা ওই কর্মকাণ্ডগুলো যদি সংঘটিত না করি তাহলে দুর্ঘটনাগুলো ঘটবে না। তাহলে আমরা দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি। প্রকৃতি থেকে প্রাপ্ত যে দুর্ঘটনা সেগুলো হয়তো আমাদের প্রতিরোধের বাইরে। এসব বিভিন্ন সেফটি রুলস যদি আমি দেয়ালে টাঙিয়ে দেই তাহলে সেসব জিনিস থেকে একজন শ্রমিক কর্মচারী শিক্ষা গ্রহণ করতে পারে। তারপরে যে এরকম বিভিন্ন সচেতনতামূলক লেখা যদি আমি বিভিন্ন পোস্টারিং এর মাধ্যমে দেয়ালে টাঙিয়ে দিই তাহলে সেগুলো সে বুঝতে পারবে। যেমন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ নিষেধ। যদি এরকম একটি পোস্টার আমি আমার গেটে লাগিয়ে দেই তাহলে যে নতুন আসবে আমার ওয়ার্কশপে বা কোম্পানিতে সে বুঝতে পারবে যে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপর হচ্ছে আমার ভিতরে প্রবেশ করতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন এরকম সচেতনতামূলক যেমন চোখকে নিরাপদ রাখার জন্য আমার সানগ্লাস ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে সার্বক্ষণিক আমাকে মনিটরিং করা হচ্ছে। এরকম মনিটরিং দেখানোর জন্য আমি সিসি ক্যামেরা যদি লাগিয়ে রাখি তাহলে শ্রমিক কর্মচারী বুঝতে পারবে যে আমাকে সবসময় দেখা হচ্ছে আমি কি করতেছি, নিরাপত্তা বিধিসমূহ সঠিকভাবে মেনে চলছি কিনা। এরকম বিভিন্ন পোস্টারিং আছে সচেতনামূলক, যেমন আমরা দেখতে পাচ্ছি একজন লোক সে বই পড়তেছে আর চলতেছে, সে নিচে কি আছে সেটা দেখতে পাচ্ছে না। এরকম হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাবে। তারপর জনসভার মাধ্যমে বিভিন্নভাবে আমি এই সচেতনতাকে বৃদ্ধি করতে পারি। মাঝে মধ্যেই বিভিন্ন শ্রমিক কর্মচারীদের নিয়ে আমি জনসভা করতে পারি। সেই জনসভায় এই নিরাপত্তা বিধিসমূহ তাদের মধ্যে আলোচনা করতে পারি। তাহলে সেই সম্বন্ধে তারা শিক্ষা লাভ করে সেগুলো কর্মক্ষেত্রে তারা মেনে চলতে পারবে। এরকম জনসভা করে বা সামান্য ওয়ার্কশপের মাধ্যমে আমি শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা জ্ঞান বৃদ্ধি করতে পারি। এই জনসভাকে ফলপ্রসূ করার জন্য আমাকে কিছু জিনিসের আশ্রয় নিতে হবে। সেগুলো হচ্ছে আমার যখন জনসভা আমি করব তখন সেখানে আপ্যায়নের ব্যবস্থা থাকতে হবে। তারপর হচ্ছে যাতে এই জনসভাটা অধিক সময় না হয় সেই জিনিসটা আমার মাথায় থাকতে হবে। উপস্থাপনা পরিচালনা যাতে শ্রুতিমধুর হয়, সুন্দর হয় সেই বিষয়ে আমার খেয়াল রাখতে হবে। তো এইসব বিষয় যদি আমি মেনে চলি তাহলে আমি শ্রমিক কর্মচারীদের মধ্যে নিরাপত্তা সচেতনতা বহুগুণে বৃদ্ধি করতে পারবো এবং দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ছিল আমার পার্ট। এই পার্ট সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো। তো আশা করি সহজ জিনিস সহজ করে বলেছি, সবাই বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো বা এখন দেখে না থাকো তাহলেও আমাকে মেইল অ্যাড্রেসের মাধ্যমে প্রশ্ন করতে পারো বা এখানে কমেন্টেও প্রশ্ন করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ হচ্ছে আজকে আমি যে পাঠ সম্বন্ধে আলোচনা করলাম সেগুলো বাড়িতে পুনরায় নিজেরা আলোচনা করবে এবং পরবর্তী ক্লাসের পাঠ সম্বন্ধে ধারণা নিয়ে আগামী শনিবারে ঠিক সকাল 8:30 আমার সাথে উপস্থিত থাকবে।
পরবর্তী পাঠ হবে আমাদের ষষ্ঠ এবং অষ্টম অধ্যায় সম্বন্ধে বিস্তারিত আলোচনা। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেকে এই ক্লাসটি কি এই সময় দেখোনি বা দেখার সুযোগ হয়নি। তো এই ক্লাসটি পরবর্তীতে দেখার জন্য যে ওয়েবসাইটটিতে তোমাকে প্রবেশ করতে হবে সেটা হচ্ছে www.skills.gov.bd। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। সবাই করোনা থেকে নিরাপদ থাকি, সাবধানে থাকি, সর্বোপরি কি সচেতন থাকি।